মোটামুটি 1990-91 সাল থেকে শুরু, যখন এই প্রথম বাবরি মসজিদ ইস্যুকে বিজেপি ঠিক করলো যে তার রাজনৈতিক ইস্যু করে তুলবে, সেখান থেকে শুরু করে প্রায় 35 বছর হয়ে গিয়েছে। এই 35 বছরে এই ইস্যুর ডিভিডেন্ড বিজেপি যথেষ্ট আদায় করতে পেরেছে। লোকসভায় দুটি শক্তি ছিল, দুটি মাত্র আসন ছিল তাদের। সেখান থেকে তারা বাজপেয়ীর আমলে প্রথমে 13 দিন, পরে 13 মাস, পরে 5.5 বছর সরকার চালালো। 4.5 বছর, 4.5 বছর, মাত্র 4.5 বছর। তারপরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এটা তৃতীয় টার্ম চলছে। এখন এই যে ধর্মকে ভাঙিয়ে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা, এর স্যাচুরেশন পয়েন্টটা কোথায়? আমার নিজের কাছে এটা প্রশ্ন। স্যাচুরেশন পয়েন্ট বলতে আমি বলছি, হ্যাঁ, এটা আমার হচ্ছে স্যাচুরেশন পয়েন্টটা নিশ্চয়ই কোথাও না কোথাও একটা থাকবে। ধরো, আমাদের তো আমরা সবাই জানি যে একজন ভারতীয় নাগরিকের, যে কোনো মানুষেরই অনেকগুলো আইডেন্টিটি আছে। ধর্ম তার একটা পরিচয় মাত্র। ভাষাভিত্তিক পরিচয় ভারতীয়দের প্রবল একটা, খুব জোরদার একটা সত্তা। ভাষাভিত্তিক পরিচয় ভারতের, জাতিভিত্তিক পরিচয়, মানে জাত নয়, হিন্দুদের জাত কাস্ট নয়, জাতি বলছি, এথনিসিটি। জাতিভিত্তিক পরিচয় একটা বড় পরিচয়। মণিপুর তার সব থেকে জ্বলন্ত উদাহরণ, 1.5 বছর ধরে জ্বলছে একটা রাজ্য। অর্থনৈতিক পরিচয় তো মানুষের আছেই। আমি বামপন্থী রাজনীতির একেবারে গোড়ার শব্দটাই শুধু ধরি আর কি। অর্থনৈতিক পরিচয় তার একটা প্রধান পরিচয়। লিঙ্গভিত্তিক পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়, যে এখন ভোটে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে, যার জন্য নারীদের, বিশেষ করে মহিলাদের, মানে নারীদের বিশেষ করে আলাদা করে তাদের অ্যাড্রেস করার জন্য, তাদের ভোট টানার জন্য নানা রকম পরিকল্পনা, রাজনৈতিক প্রচার, নানা রকম কর্মসূচি সকলকে নিতে হচ্ছে। তো আর কতদিন আমরা এই ডিভিডেন্ডটা বিজেপি আদায় করতে পারবে, বিজেপি এবং দক্ষিণপন্থী দল, দক্ষিণপন্থী ভাবনা আদায় করতে পারবে ধর্ম পরিচয়কে ব্যবহার করে ভোট? মানে আমি আরেকটু বলি, তারপর অনেক কথা শুনবো। প্রথমে মানে এই হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু বিপন্ন ভারতে, এটা বলার পর কিছুদিন আমি বিশ্বাস করতে পারি হিন্দু বিপন্ন। এখন আমি তো, যদি আমার চোখ মুখ খোলা থাকে, খোলা রয়েছে আজকের দিনে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সবারই নাক, চোখ মুখ কান খোলা রয়েছে, আমি তো হিন্দুকে বিপন্নকে সত্যি দেখতে পাচ্ছি তো না। আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা কি অন্যরা দেখতে পাচ্ছেন না? যদি কেউ বিপন্ন হয়, ভারতে একমাত্র সংখ্যালঘু মুসলিমরা বিপন্ন। তাদের কণ্ঠস্বর যেভাবে চেপে দেওয়া হয়েছে, এই যেটা সুভাষিস বললেন, যোগী আদিত্যনাথ যে কথা বলছেন যে কোনো মসজিদকে ধাঁচা বলতে হবে, মসজিদ বলা যাবে না। আমরা দেখি যে ব্যাপারে মুসলিম সমাজের মধ্যে থেকে প্রতিবাদ আশা করা ছিল, সেখানে আমরা দেখি ওয়াইসির মতো একটা অতি অতি কট্টরবাদী কয়েকটা কণ্ঠস্বর ছাড়া কারো কণ্ঠস্বর শোনা যায় না। মুসলিম নাগরিক সমাজ প্রায় নিশ্চুপ। বাংলায়, পশ্চিমবঙ্গে, যেখানে প্রায় ভোটারদের প্রায় 28% মতো অন্তত মনে করা হয় মুসলিম, সেখানে তারা যখন বিপন্ন বোধ করে, তাদের কণ্ঠস্বর সেভাবে আর শোনা যায় না। একটা যে মেইন স্ট্রিম হিন্দুদের কণ্ঠস্বর, হিন্দুত্ববাদী রাজনীতির কণ্ঠস্বর, সেখানেই যেন সমস্ত স্বর এসে মিলতে হবে। আমার প্রশ্ন এটা, জানি না এই প্রশ্ন উত্তর হয়তো, সরল উত্তর কারো কাছে নেই। এই প্রশ্নটার কি কোনোভাবে আমরা এটাকে অ্যাড্রেস করবো কি করবো? এই প্রশ্ন উত্তর খোঁজার পথটা কি হতে পারে, এটাই আমাকে ভাবায়। অমল, তুমি প্রথমে বলো। না দেখো, এই যে তুমি শেষে যে কথাটি বললে, আমি এটা দিয়ে শুরু করতাম। সেটা হচ্ছে যে মোহন ভাগবত এখন একটা ভালো মানুষই করার সুযোগ পেয়েছেন। মানুষ তো যখন তার অনেক ক্ষমতা হয়, তখন মানুষের মধ্যে উদারতা আসে। এটাও কিন্তু ঘটনা, মানে অন্তত দেখনদারির উদারতা আসে। ভারতবর্ষে মুসলিম ভয়েস পুরো স্টপ। সাহাবুদ্দিনের মতো মানুষ কেউ নেই যিনি যুক্তি দিয়ে হিন্দুত্ববাদীদের এই যে ইয়েগুলোকে কাউন্টার করতে পারেন। ওয়াইসি সেটা পারেননি, এবং তার নানান ধরনের ইলেকট্রাল যে মানে কৌশল, সেখান থেকেও তার বিশ্বাসযোগ্যতাও নানানভাবে প্রশ্নের মুখে। ভারতবর্ষে কোনো মুসলিম সংখ্যালঘু ফেস কোনো কেউ নেই নাগরিক সমাজের। তো এইটা একটা বড় সমস্যা। তো যখন আমার মানে যাকে আমি প্রতিপক্ষ মনে করি, সেই প্রতিপক্ষ যখন চুপ, তখন আমার একটু ভালো মানুষই করতে অসুবিধে কি? 2025 সেপ্টেম্বরে আরএসএস এর শতবর্ষ। এই শতবর্ষে আরএসএস দেখাতে চাইছে, মোহন ভাগবত দেখাতে চাইছেন যে ভারতবর্ষে তারা যে জিনিসটা বলতে চেয়েছিলেন, যে হিন্দু মানে সাংস্কৃতিক জাতীয়তাবাদ,
সেইটা তারা অ্যাচিভ করেছেন। দ্যাটস ওয়াই উনি মাঝে মাঝে বলেন যে ভারতবর্ষে হিন্দু মুসলমানের ডিএনএ এক, তারা সবাই ভাই বোন, সবাই ভাই। এখন কথা হচ্ছে যে এই যে কথাগুলো উনি বলছেন, এগুলো শুনতে মনে হবে খুব ভালো কথা, সম্প্রীতির কথা। এগুলো কিন্তু সম্প্রীতির কথা না, এগুলো হচ্ছে দাবিয়ে দেওয়ার কথা এবং নিজের নেতৃত্ব দাবি করার কথা। হু আর ইউ টু ডিসাইড যে মুসলিমরা কি হবে আর কি হবে না? আপনি কে? আপনি কি নৃতত্ত্ববিদ? আপনি কি ঐতিহাসিক? আপনি তো সব কিছু নন। কিন্তু এটার মধ্যে আসলে একটা ক্লেইম আছে যে আমি নেতা, আমার কথায় আমি এখন মনে করছি, কারণ আরএসএস কে প্রমাণ করার দায় আছে যে শতবর্ষে সে অ্যাচিভ করেছে। সে দেখাতে চাইছে যে আমরা ভারতবর্ষে এই মুসলিম বা সংখ্যালঘুদের যে বিরোধ ছিল হিন্দুত্বের প্রতি, সেই বিরোধটা আমরা কমাতে পেরেছি, কারণ তারা আমাদের গ্রহণ করেছে। সত্যটা হচ্ছে গ্রহণ নয়, তারা ভয়ে চাপে মুখ বুজে আছে। এই সত্যটাকে চাপা দেওয়ার জন্যে মোহন ভাগবত এই ভালো মানুষই করছেন। আমার যেটা মনে হয় নরেন্দ্র মোদীকে নিয়েও সেই একই প্র্যাকটিস শুরু হয়েছে, যে মোদী আস্তে আস্তে ডাইলুটেড ইয়ে করবেন এবং ইয়ে উঠবেন, যোগী বা কেউ একজন কাউকে তারা ইয়ে করা হবে। এটা হচ্ছে তার কারণ। একটা বড় জিনিস হচ্ছে যে বিজেপিকে যে একটু মানে দুটো জিনিসই রাখতে হচ্ছে, একটা সফট এবং একটা হার্ড হিন্দুত্ব। সেটি হচ্ছে যে কারণ তার যে হিন্দুত্বের রাজনীতির একটা অংশ কিন্তু এন্টায়ার দক্ষিণপন্থী বাম মানে বিরোধী অংশ গ্রহণ করেছে। সেটা হচ্ছে তারা মুসলিম হেট্রেডটা তাদের মধ্যে নেই, কিন্তু মন্দির ভিজিটটা তাদের মধ্যে আছে। রাহুল গান্ধীকে মাঝে মাঝে কিন্তু চেনা যায় না যে তিনি সাধু সন্ত হয়ে গেছেন নাকি। তার এই যে দাড়ি রাখা, এত বড় দাড়ি রাখা, যেটাকে মানে কি বলে, ওর এই রাজনীতিটাকে কাউন্টার করার জন্যই কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বলেছিল যে রাহুল গান্ধীকে সাদ্দাম হোসেনের মতো দেখতে হয়ে গেছে। এটা উনি এই জন্যই বলেছিলেন যে রাহুল গান্ধী নিজেকে একজন হিন্দু ঋষি হিসেবে তুলে ধরতে চাইছেন। এই দাড়ি পলিটিক্সটাও একটা পলিটিক্স। তো তার ফলে বিজেপি বুঝতে পারছে যে তার রাজনীতি যখন অন্যরা, যখন কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আরেকটা কোম্পানি নকল করে নেয়, তখন কিন্তু অরিজিনাল কোম্পানিকেও তার মানে কি বলে বাণিজ্যিক বা বিপণন স্ট্র্যাটেজি বদলাতে হয়। আমরা তো দেখেছি, আমি খুব মানে কাউকে খাটো করা বা ইয়ে না, আমি জাস্ট একটা জুতো কোম্পানির ইয়ে আনছি। আমাদের সকলেরই আমরা জানি যে 9-এর দশকের গোড়ায় খাদিম আর সিলেদার যখন এলো এবং তারা যখন ওইসব শু 300-400 টাকায় ইয়ে করে দিল, তখন আমরা দেখেছিলাম যে বাটার দোকানেও 199 টাকাতে মানে জুতো বিক্রি শুরু হলো। কারণ বাটাও দেখলো যে এই কোম্পানি, কারণ আমি যদি ওই মনে করি যে আমার জুতোর দাম 500 ইয়ে দিয়ে শুরু হবে, তাহলে আমি একটা বড় কাস্টমারকে লুজ করবো, তা আমি বা এই কাস্টমারটাকে নেবো না কেন? ফলে সেও কিন্তু তার বিপণন কৌশলটাকে চেঞ্জ করে নিয়ে আজকের বাটার দোকানে কিন্তু অনেক কম দামে জুতোও পাওয়া যায়। আগে আমরা ছোটবেলাতে কিন্তু বাটার দোকানে ঢুকতেই ভয় পেতাম, যে কারণ আমাদের পকেট পারমিট করবে না, একটা জুতোতে একজনেরই জুতো হবে, বাকিদের হবে না, আমাদের বাকিদের হবে না। সো রাজনীতিটাও এইভাবে, যখন প্রতিপক্ষ আমার রাজনীতিটাকে নকল করছে, তখন আমাকেও খানিকটা রাজনীতি বদলাতে হচ্ছে। আমাকে হার্ড লাইন, সফট লাইন, এটা আরেকটা জিনিস। এবং আরএসএস এর বিষয়টা তো আমি বললাম। ফলে সব মিলিয়ে যে জিনিসটা আছে, কারণ আমি এটা আরো এই জন্য বলছি যে মূল জায়গায় কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন দেখা যাক যে যখন ভারতবর্ষে মন্দিরের নিচে মন্দির খোঁজার অভিযান চলছে, তখন আজমির শরীফ দরগাতে প্রধানমন্ত্রী এবারও চাদর পাঠিয়েছেন এবং সেটা নিয়ে প্রচুর ভাবে তার মানে মিডিয়া টিম এবং বিজেপি দেখানোর চেষ্টা করেছে যে মোদির একটা উদারনৈতিক চরিত্র হিসেবে তাকে দেখানো হয়েছে, যে মঈনুদ্দিন চিশতির ইয়েতে। এখন কথা হচ্ছে যে মোদি কতবার রাজস্থান গেছেন, তা উনি নিজে গিয়ে চাদরটা কেন চড়ান না? ওইটা এমন একটি ধর্মস্থান যেখানে নারী, পুরুষ, শূদ্র থেকে ব্রাহ্মণ থেকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই যেতে পারেন। নরেন্দ্র মোদী 6খানা আন্তর্জাতিক মসজিদে তার পদধূলি পড়েছে। আমি খাটো করছি না কাউকে, মানে এটা বলার জন্য বলছি, তিনি গিয়েছেন, সেগুলো সবই কিন্তু ভারতবর্ষের বাইরে। উনি ভারতের কোনো মসজিদে কিন্তু আজ পর্যন্ত পা দিয়েছেন বলে আমার জানা নেই। 2015-তে তিনি কেরালার একটি বিখ্যাত মসজিদে যাবেন বলে প্ল্যান করা হয়েছিল। তার এটা কেরালা গভর্নমেন্টের, ওটা একটা হেরিটেজ মসজিদ, সেটা রেনোভেট করার পরে কংগ্রেস গভর্নমেন্টের তৎকালীন চিফ মিনিস্টার উমেন চন্ডী তিনি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি এসে এই রেনোভেটেড মসজিদটার উদ্বোধন করুন। কিন্তু আরএসএস এবং বিজেপি হার্ডলাইনারদের চাপে
সেই প্রোগ্রাম প্রধানমন্ত্রীকে ক্যান্সেল করতে হয়েছে। ফলে তিনি চাদর পাঠান কিন্তু নিজে যান না। ফলে আমাদের বোধহয় জিনিসগুলোকে এইভাবেই রিড করা দরকার যে কিভাবে উদারতাটাও একটা পলিটিক্সের হচ্ছে, অস্ত্র হচ্ছে। অর্থাৎ এটা সাময়িক, এটা মূল জায়গা থেকে কিন্তু বিজেপি সরে আসছে না, এবং সরে আসাটা তাদের বোকামিও হবে। তার কারণ তাহলে তার যে ক্যাপটিভ ভোটার যে সেকশনটা, ওই ক্যাপটিভ ভোটারটাকে সার্ভ করছেন হচ্ছে যোগী আদিত্যনাথ, আর মোদিকে দিয়ে সার্ভ করানো হচ্ছে যে একটু মানে হার্ড লাইনার নয় কিন্তু হিন্দুত্ব কে গ্রহণ করে নিয়েছে, সেই অংশটাকে দিয়ে মোদি সার্ভ করছেন। ফলে ইটস কমপ্লিটলি এ পলিটিক্যাল প্যাকেজিং অ্যান্ড পলিটিক্যাল মার্কেটিং আমি বলবো। হ্যাঁ, পলিটিক্যাল মার্কেটিং খুব ইম্পর্টেন্ট, সেখানে সব রকম ফেসই রাখতে হয়। এবং কংগ্রেস এইটা করেই তো ভারতবর্ষে এত বছর রাজত্ব করেছিল, যে কারণে বলা হতো কংগ্রেস একটা মঞ্চ। তো বিজেপিও আস্তে আস্তে যখনই বড় পার্টি হবে তখন সে মঞ্চই হয়ে যায়। কারণ কি, সবাই তার দিকে ঝোঁকে এবং আলটিমেটলি সে মঞ্চ হয়ে যায়। তো কংগ্রেসদের খানিকটা বিজেপির মধ্যে গেছে, আবার বিজেপির রাজনীতির কতগুলো জিনিস কংগ্রেস গ্রহণ করেছে। আমরা সব তো দেখেছি তো, যে কংগ্রেসের যে সফট হিন্দুত্বের লাইন, রাহুল গান্ধী ভারত জোড়ো যখন করেছেন, কিন্তু 2018 আগে পর্যন্ত উনি কি করেছেন? 2019 লোকসভা ভোটের আগে পর্যন্ত উনি মন্দিরে করেছেন, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। এ তো রাজনীতিবিদের কাজ নয়। কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে উনি লড়াই করেছেন, ওই তিলক কেটে করে সাষ্টাঙ্গে প্রণাম করে, এটাই উনি করেছেন। সো পলিটিক্সের মধ্যে অনেক রকম ঘূর্ণিপাক আছে, ফলে নানা রকম প্যাকেজিং হচ্ছে। মোহন ভাগবত যে 1.5 বছর ধরে যে জিনিসটা বলছেন বারবার, সেটা কিন্তু 2025 সেপ্টেম্বর মাসকে করে যে তাকেও কিন্তু একটা অডিট রিপোর্ট দেখাতে হবে যে 100 বছরে আরএসএস কি কি অ্যাচিভ করেছে। সো আরএসএস অ্যাচিভ করেছে যে তারা ভারতবর্ষের সবাইকে জয় করেছে, এইটা মোহন ভাগবত তার কথা দিয়ে ক্লেম করছেন। আমি অন্তত সেইভাবে দেখছি জিনিসটাকে, যে উনি ক্লেম করছেন, উনি বলছেন যে ডিএনএ সব সমান। আরে এটা আবার বলার কি আছে, সবাই জানে। কিন্তু উনি বলছেন কেন? উনি বলছেন এই জায়গায় কোনো কাউন্টার করবে না, কাউন্টার করবে না। মানে উদারতাও একটা, যেটা আমি বলছেন সেটা হচ্ছে উদারতাও একটা মানে বিপণনযোগ্য পণ্য আর কি। একদম কৌশল, উদারতাও একটা কৌশল, যেটা প্রদর্শন, সেটা পালনটা অন্য কথা, মনের ব্যাপার, অন্তরের ব্যাপার। তার প্রদর্শন নিঃসন্দেহে রাজনৈতিক ডিভিডেন্ড দেয়, কিন্তু কোর জিনিসটা তো রয়ে গেল, সেটা হচ্ছে হিন্দুত্ব।